এ কি? এটা তো আমাদেরই মেডিকেল কলেজের 17 ব্যাচের ছবি। এখানে তো দেখছি উনি আছেন, আর রুদ্র ভাইও আছে। কিন্তু রুদ্র ভাই যদি ডক্টরই হয়ে থাকে, তাহলে সে এখন কেন বিজনেস করে, ডক্টর প্র্যাকটিস করে না কেন? এর আগে তো কেউ কখনো আমাকে বলেনি রুদ্র ভাই মেডিকেলে পড়েছে। রুদ্র ভাইয়া বলেনি। এর মানে তো উনি আর রুদ্র ভাই পরস্পর পরস্পরকে চেনে। তাহলে ওনারা এমন অপরিচিতের মতো ব্যবহার করেন কেন? যেন একজন আরেকজনের প্রতি কত রাগ। কেউ তো এই বিষয়ে আমাকে আগে বলেনি, না রুদ্র ভাই আর না উনি। এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর কে দেবে? রুদ্র ভাই? না, এর আগেরবার শুধু রুদ্র ভাইয়েরই কথা শুনেছি। এবার যা বের করার আমি নিজে বের করব। আমি জানি আমাকে এই বিষয়ে কে হেল্প করতে পারবে। বড় মা। হ্যাঁ, একমাত্র বড় মাই পারবে এই ছবিতে থাকা মানুষগুলোকে আমাকে চেনাতে সাহায্য করতে। আমাকে তো এই রহস্য ভেদ করতেই হবে। এমন সময় পেছন থেকে তুলসী এসে ডাক দিল। ম্যাডাম আসবো? তুলসীর গলা পেয়ে শুভা জলদি অ্যালবামটা পাশে থাকা বুক সেলফের ভেতরে ঢুকিয়ে দিল। হ্যাঁ, এসো। কি হলো তুলসী? আসলে ম্যাডাম, দাদাবাবুকে দেখলাম সকালে জগিং করতে গেছে। এখন তো প্রায় 9:30 বাজে। তো দাদাবাবুর জন্য কি ব্রেকফাস্ট বানাবো? মোহনদা তো বাজারে গেছে, তাই ওনার কাছে শোনা হয়নি। আর বড় ম্যাডাম আর রুদ্র দাদাবাবু উঠে গেছে। তো আপনারাও কি খাবেন যদি একটু বলতেন। তুলসী, তোমার দাদা বাবুর খাবার আমি বানাচ্ছি, চলো আমি যাচ্ছি তোমার সাথে। তুমি শুধু আমাকে একটু হাতে হাতে আগলে দিও। আর আমি ব্ল্যাক কফিটা বানিয়ে ফেলি। এক্ষুনি বোধহয় উনি চলে আসবে। আর তুমি ততক্ষণে আমাকে আটা মাখিয়ে দাও, আর তিলকের জন্য দুধটা গরম করতে বসিয়ে দাও, কেমন? আর শোনো, আটা মাখানোর পর বড় মার রুমে লেবু মধুর শরবতটা পাঠিয়ে দিও। তুমি তো জানো এটা। জি ম্যাডাম। আচ্ছা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বড় ম্যাডামের ঘরে। আপনি রান্নাঘরে যান, তারপর আমি এসে আটা মাখিয়ে দিচ্ছি। আচ্ছা, চলো। এই বলেই শুভার তুলসী রুম থেকে বের হয়ে যায়। তারপর তুলসী মিসেস রাহেলার রুমে যায়, আর এদিকে শুভা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে ওর সবটা এলোমেলো লাগে, কারণ আগে যেমনটা করে শুভা রান্নাঘর গুছিয়েছিল এখন আর তেমন নেই। পুরো রান্নাঘর অগোছালো হয়ে আছে। শুভা শাড়ির আঁচলটা কোমরে গুছিয়ে আগে আগে রান্নাঘরটা পরিষ্কার করলো। রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে শুভার কপালে অনেকটা হলুদ গুঁড়ো লেগে গেল। সেদিকে শুভার কোনো হুঁশ নেই। শুভা জলদি রান্নাঘর গুছিয়ে এই কফি বিনস কোথায় খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওর নজর পড়লো সব থেকে উপরের সেলফে কফি বিনসের কৌটা। ও হাত দিয়ে অনেক চেষ্টা করলো উঁচু হয়ে নেওয়ার, কিন্তু তাও পারল না। এখন কি করি? উনি তো এক্ষুনি চলে আসবে। ওনার সার্ভেন্টগুলো এক একটা কচু, রান্নাঘরে কি অবস্থা করেছে। আর প্রয়োজনীয় জিনিস কেউ এইভাবে রাখে? আমার মতো খাটো মানুষ কিভাবে এগুলো নাগাল পাবে? কি করবে এখন? এসব ভাবতে ভাবতে শুভা খেয়াল করলো কেউ একজন শক্ত করে ওর কোমরটা ধরে মাটি থেকে অনেকটা উঁচুতে তুলে নিয়েছে। এতটাই উঁচুতে তুলেছে যে তার নিঃশ্বাস শুভার কোমরে এসে পড়েছে। শুভা তো বেশ বুঝতে পারছে যে এমন কাজ কে করছে, কিন্তু কোনো মতেই শুভা নিজের হাসি ঠেকাতে পারছে না। ছোট থেকেই শুভার একটাই দুর্বলতা যে ওর কোমরে ভীষণ সুরসুরি লাগে, আর ওর হাসি থামেই না। এই কি করছেন? ছাড়ুন বলছি। আমার কিন্তু খুব হাসি পাচ্ছে। তাই হাসি পাচ্ছে? আমি তো হেল্প করার জন্য তুললাম, কিন্তু এখন যখন এটার কারণে তুমি খিলখিল করে হাসছো, দেখতে দারুণ লাগছে। আর একটু হাসিয়ে নেই, দাঁড়াও। এই বলেই শুভার কোমরে শক্ত করে ধরা অবস্থায় তুর্য হারমোনিয়াম বাজাচ্ছে আঙুল দিয়ে, আর এদিকে নিঃশ্বাস পড়ছে শুভার কপালে। শুভাকে আর ঠেকাইকে। শুভা নিজের হাসি ঠেকাতেও পারছে না। তুর্য বেশ খানিকক্ষণ করার পর থেমে গেল, কিন্তু শুভা যেন কিছুতেই আর নিজের হাসি থামাতে পারছে না। হাসতে হাসতে ওর চোখের জল এসে পড়লো, আর শুভার নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো। তুর্য এতই থামানোর চেষ্টা করছে, কোনো কাজ হচ্ছে না। পরে তুর্যর মাথায় একটা প্ল্যান আসে। তুর্য শুভাকে নামিয়ে একটানে সামনে ঘুরায়, তারপর কিছু না বলে শটাং শুভার ঠোঁট দখল করে নেয়। তুর্যর হাত দিয়ে শুভাকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে শুভার চোখগুলো বড় বড় করে নেয়, আর বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তুর্য একদম শক্ত করে শুভাকে ধরে রাখে। প্রায় 5 মিনিট পর তুর্য শুভাকে ছেড়ে দেয়, আর শুভা তুর্যর থেকে খানিকটা সরে এসেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ও লজ্জায় আর মাথা তুলে তাকাতেও পারছে না, কারণ বাড়ি ভর্তি মানুষ যদি দেখে নিত। তুর্য শুভার এমন লজ্জা পাওয়া দেখে মুচকি হেসে গ্লাসে পানি ঢেলে শুভার সামনে ধরে, আর শুভা ছো মেরে তুর্যর হাত থেকে পানিটা নিয়ে ঢকঢক করে পুরোটা খেয়ে নেয়। এটা আপনি কি করলেন? শুভা চোখ বাঁকিয়ে বলল,
কি করলাম? বউকে কিস করলাম? কেন আমি পারি না? এখন আমি আমার বউকে কিছু করবো সেটা আবার তোমার পারমিশন নিয়ে? আ- আপনি এই রান্নাঘরে কেন এসেছেন বলুন তো? আমাকে বিরক্ত করতে? এই যে এটা করলেন, বাসায় সবাই যদি কেউ দেখে ফেলতো তখন কি হতো বলুন? কি হতো? হ্যাঁ, আমার বাড়ি, আমার জিনিস, লোকের কি? কি আমার জিনিস মানে? আমি জিনিস? আহা, তুমি তো আমার বউ, মাই প্রপার্টি, এটাই বোঝাতে চেয়েছি। আর আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। দেখলাম আমার বউটা এত উপরের থেকে কফি বেঞ্চটা নিতে যাচ্ছে, তাও পারছে না, তাই তো সাহায্য করে ভাবলাম। কি সাহায্য করলেন? এসেই তো সুরসুরি দেওয়া শুরু করেছেন। তাই? তাহলে এসো আবার উপরে তুলি, তুমি নিয়ে নাও, জানিবা। তাই বলেই তুর্য এক টান দিয়ে শুভাকে কাছে টেনে দুহাত দিয়ে ঘিরে নিল। তারপর যেই আবার কোমরে হাত দিতে গেল অমনি শুভা বলে উঠল, 1 মিনিট, এখন আমাকে উপরে তোলা লাগবে না, আপনি উপর থেকে পেরে দিন। সামনে 6 ফুট 2 ইঞ্চি মানুষ থাকতে আমি কেন হাত লাগাবো? সাহায্য যখন করতেই চান এভাবেই করুন। এটা কোনো কথা? হ্যাঁ এটাই কথা, দিন দিন, জলদি দিন। এ নাও। এই তো, গুড বয়। আচ্ছা 1 মিনিট, আপনার কপালে হলুদ লাগলো কেমন করে? ওই যে বউয়ের ভালোবাসা খেতে গিয়ে বউয়ের কপালের হলুদ আমার কপালে লাগছে। যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। বাইরে থেকে এসেই সোজা রান্নাঘরে ঢুকেছেন। এসেছি তো। তোমার শাড়ির আঁচল দিয়ে আমার কপাল মুছিয়ে দাও। আমার শাড়ি দিয়েই কেন মুছে দেয়া লাগবে? রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলেই তো হয়। না না, লাগবে, খুব লাগবে। আমি বলছি দাও, তার মানে দিতে হবে। তুমি যদি শাড়ি দিয়ে না মুছে দাও তাহলে কিন্তু এবার 5 মিনিটের দ্বিগুণ সময় ধরে তোমার এই ঠোঁটের উপর অত্যাচার হবে। এখন তুমি ভেবে নাও কি করবে। উফ, সাইকো একটা। আসুন দেখি, কাছে আসুন। তুর্য দুহাত দিয়ে শুভাকে জড়িয়ে ধরে মাথাটা শুভার মুখ বরাবর ঝুঁকে নিল। আর শুভা আস্তে আস্তে শাড়ির আঁচল দিয়ে মুছে দিল কপালের হলুদ। হয়েছে, একদম পরিষ্কার। এবার যান। যাবো মানে? তোমার কপালে তো হলুদ লেগে আছে, ওইটাও তো আমার মুছে দিতে হবে। তুমি এত আদর করে আমাকে মুছিয়ে দিলে আমাকেও তো মুছে দিতে হবে। আফটার অল এটা আমার দায়িত্ব। এই আপনার মতি গতি আমার ভালো লাগছে না কিন্তু। একদম কাছে আসবেন না তো এখন, আমার অনেক কাজ বাকিটার মুখ থেকে উচ্চারণ করতে পারে না শুভা। তার আগেই তুর্য ঠোঁট ছুঁয়ে দেয় শুভার কপালে, যেখানে হলুদ লেগে আছে। আর শুভা লজ্জায় চোখটা বন্ধ করে ফেলে, আর ওর মুখের কথাও বন্ধ হয়ে যায়। তুর্য আস্তে করে হলুদ লেগে থাকা পুরো জায়গাটুকুতে কিস করে নিল, তারপর মাথাটা তুলে নিল। চোখ খুলেন ম্যাডাম, দেখেন আপনার কপালের হলুদ উধাও। শুভা আস্তে আস্তে চোখ খুলল। বউয়ের কপালে থাকা হলুদেরও স্বাদ আছে। আপনি এরকমই হলুদের গুঁড়া খেয়ে ফেললেন? আজ পর্যন্ত কাউকে দেখেছেন এমনটা করতে? এই আপনার মাথায় সত্যি সমস্যা আছে। ছি ছি ছি, সত্যি 1 নম্বরের সাইকো আপনি। ওমা, কাউকে দেখে বুঝি আমার বউকে আদর করা শিখা লাগবে? মাথায় সমস্যা আছে কিনা জানি না, কিন্তু আমার তো বউকে ভালোবাসতে বেশ লাগে। এমন সময় তুলসী রান্নাঘরে প্রবেশ করে, আর দুজনকে এভাবে দেখেই নিজের চোখ ঢেকে নেয়। আর শুভাও তুলসীকে দেখে দ্রুত তুর্যর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আর তুর্য তুলসীর দিকে একটা রাগি রাগি লুক নিয়ে বলে, এখন কেন এলে? দেখলে আমি তোমার ম্যাডামকে। শুভা তুর্যকে দ্রুত বাকি কথা বলতে না দিয়ে আটকে দিয়ে বলে, ও তুলসী, এসেছিস? আয়, আমার আটাটা জলদি মাখিয়ে দে। আর তিলকও এখনই উঠে যাবে, অনেক কাজ আছে এখনো। আচ্ছা ম্যাডাম। তুলসী লজ্জায় মাথা নিচু করে কাজ করতে লাগলো। এই যে শুনুন, আপনি এখন প্লিজ যান, গিয়ে ফ্রেশ হয়ে নেন। আমি আপনার কফিটা পাঠিয়ে দিচ্ছি। আপনার রাজকন্যা অনেকক্ষণ ধরে একা আছে, সবে মাত্র হাঁটা শিখেছে, কখন পড়ে টরে যায়, কাছে যান একটু। কিন্তু আর কোনো কিন্তু না, যান, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা। শুভার দিকে চোখটা বাঁকা করে তাকিয়েই চলে গেল। আর এদিকে শুভাও লজ্জায় মাথাটা নিচু করে কাজ করতে লাগলো। হঠাৎ করে তুলসী মুচকি হেসে বলল, একটা কথা বলবো ম্যাডাম? বল। দাদাবাবু কিন্তু সেই রোমান্টিক। বড় বড় ফিল্মের নায়করাও কিন্তু হার মানবে দাদাবাবুর কাছে। এই তুই চুপ কর, কাজ কর নিজের। অনেকক্ষণ ধরে তিলকের রুমের বাইরে থেকে ঘুমন্ত তিলককে রক্ষা করছিল রুদ্র। তারপর আস্তে আস্তে তুর্যদের রুমে ঢুকলো। তারপর আস্তে করে ঘুমন্ত তিলককে কোলে নিল। আরে সোনামণিটা, তুই জানিস তোকে যতবার দেখেছি আমার গা হাত পা চলে গেছে ওই তুর্যর কথা মনে পড়ে, কিন্তু কি আর করার। তুই মাথা মোটা, শুভার মন গলানোর জন্য তোর সাথে ভালো অভিনয় করা লাগছে, কিন্তু কি হলো? লাভের লাভ কিছুই হলো না। মাঝখান তোর জন্য, শুধু তোর জন্য এই তুর্য আর শুভা
আবার এক হয়ে গেল। তাই তোকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি? একটু আগে দেখলাম তোর সিকিউরিটি গার্ড মানে তোর বাবা, সেও বাসায় নেই, আর ওই শুভাটাও রান্নাঘরে কাজ করছে, আর আমার ওই বোকা মাটাও নিজের রুমে। তাই এর থেকে ভালো সুযোগ তোকে মারার আর হয় নাকি? কিন্তু কি করে মারি বলতো? তোকে যেভাবে মারি না কেন সবাই বুঝবে এটা মার্ডার করা। আর এই শেয়ানা তুর্য তো এক মুহূর্তেই বুঝে যাবে। কি করা যায় বলতো? হ্যাঁ, আমি বরং এখানেই তোকে উঁচু করে ফেলে দিই। কচি মাথা, একটু ব্রেনে আঘাত লাগলেই কাজ খতম। এখান থেকে পড়ে গেলে কেউ সন্দেহ করতে পারবে না। সবাই ভাববে তুই কয়দিন হলো হাঁটা শিখেছিস, বিছানায় ছুটে বেড়াতে গিয়ে পড়ে গেছিস। এটাই ভালো হবে, তাই সোনামণি? তোর একবার কিছু হলেই দেখবি তোর বাবা মার মাথা বিগড়াই গেছে, আর আমি আবার তোর জোর বিরুদ্ধে খাড়া করতে পারবো তোর এই বোকা শোকা সরল মাটাকে। শরীরটা সোনামণিটা, তোকে যে মরতে হবে। এবার গিয়ে ভালো থাকিস, কেমন? বাই। এই বলেই উঁচু করেই হাত আলগা করে দিল আর তিলক পড়ে যেতে নিল। তিলক যেই পড়ে যেতে নিল অমনি তুর্য সে নিচে হাত পেতে নিল আর তিলক তুর্যর কোলে গিয়ে পড়ল। তুর্যর সাথে সাথে তিলককে বুকে জড়িয়ে নিল শক্ত করে। তারপর তিলকের গালে মুখে অসংখ্য চুমু খেতে লাগলো। রুদ্র তুর্যর এমন আকস্মিক আগমনে ভয় পেয়ে খানিকটা সরে গিয়ে দাঁড়ালো। আর এদিকে তুর্য তিলককে খাটে নামিয়ে অগ্নি চোখে হাতটা মুষ্টি করে রুদ্রর দিকে তাকিয়ে এগোতে লাগলো। আর রুদ্র ভয় পেয়ে পিছনে সরে যেতে লাগলো। তুর্য রুদ্রের কাছে এসেই শক্ত করে ওর কলার চেপে ধরলো আর বলল, রুদ্র, অনেক পাপ করেছিস তুই, কিন্তু সেগুলো কিন্তু তোর জন্য নাগালের বাইরে করেছিস। কিন্তু এখন তুই তোর জন্য নাগালে আছিস সেটা ভুলে যাস না। আর আমি কেমন তা নিশ্চয়ই তুই ভুলে যাসনি। তোর সাহস কি করে হয় আমারই বাড়িতে থেকে আমার এই রাজকন্যাকে মারিস? তুই ফুলমার একমাত্র অবলম্বন বলে এতদিন আমি তোকে কিছুই বলিনি, না হলে কবেই তোকে এমন শাস্তি দিতাম যা জীবনে কল্পনাও করতে পারবি না। ঠিক যেমন শাস্তি দিয়েছিলাম তোর ভাইকে। আশা করি কলেজের থাপ্পড়টা ভুলিস নেই, তাই একটু সাবধানে থাকিস। শুভার তিলক আমার কলিজা, তাই ছোঁয়া তো দূর, খারাপ নজরেও যদি তুই আমার কলিজার দিকে তাকাস, তোর চোখ দুটো উপড়ে ফেলতে আমার বিশ্বাস করে একটু সময় লাগবে না। তাই নিজেকে বাঁচিয়ে রাখতে চাইলে ভালো হয়ে যা, তাহলে থাক। কি হবে আর সেটা বললাম না। তুর্য, তুই কি? চুপ, একদম চুপ, আর একটা কথাও না। বাইরে খেতে যা, ফুলমা অপেক্ষা করছে তোর জন্য। বেশি কথা বললে তোরই লস, সবাই সত্যিটা জেনে যাবে, আর তোর এই আরাম আয়েসে খাওয়ার দিন ফুরবে। কারেক্ট? যা বলছি চুপচাপ কর, যা, এক্ষণের সামনে থেকে চলে যা। কলারটা আবার ঠিক করে দিয়ে একটা ধাক্কা দিয়ে দরজার কাছে পাঠিয়ে দিল। আর রুদ্র তাল সামলাতে না পেরে দরজার সাথে ধাক্কা খেলো। কি ভেবেছিস তুই অপমানের পর অপমান করে যাবি আর আমি মুখ বুঝে মেনে নিব সবটা? এখন চুপ করে চলে যাচ্ছি, কিন্তু খুব জলদি তোর মুখটা বন্ধ করার ব্যবস্থা করবো আমি। আই জাস্ট ওয়াচ। এদিকে তুর্য তাকিয়ে দেখে তিলক জেগে গেছে আর আধো আধো গলায় কি যেন বলে কাপা কাপা পায়ে হাত দুটো তুর্যর দিকে বাড়িয়ে দৌড়ে আসছে। তিলক তুর্যের কাছে দৌড়ে আসতেই তুর্য খপ করে তিলককে কোলে তুলে নেয়। আরে উঠে পড়েছে আমার সোনা রাজকন্যাটা। ওলে বাবা, এত খুশি আমার বাচ্চাটা। কেন এত খুশি? বাবাই বকে দিয়েছে বাজে লোককে, তাই এত খুশি? আমার রাজকন্যা, একদম নিশ্চিত থাকো, তোমার বাবাই তোমার আর তোমার মাম্মামের গায়ে একটু আঁচ লাগতে দিবে না। সব বাজে লোককে ডিসুম 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 দিয়ে দিবে। রাজকন্যার রাজকন্যার মা তো পাপাইয়ের প্রাণ। টেবিলে বসে খাবার খাচ্ছে রুদ্র আর মিসেস রাহেলা, আর সুভার তুলসী ওদেরকে খাবার বেড়ে দিচ্ছে। তোকে কত করে বললাম মা যে তুইও খেতে বস, তা না জোর করে আমাদের খেতে বসায় দিলি। রুদ্র না হয় খেত, আমি পরে খেতাম। এখনও তুই জামাই খেলি না, আবার দিদিভাইটাও খেলো কি না জানি না। আমার এভাবে কিন্তু খেতে ভীষণ ইতস্তত বোধ হচ্ছে। আহা বড় মা, তুমি খাও তো, তোমার জামাই এক্ষুনি আসবে, আর ও এলেই আমি ওর সাথে খেয়ে নেব। আর তোমার দিদিভাইকে তোমার জামাই খাইয়ে দিচ্ছে, একদম চিন্তা করো না তো, তুমি খাও, উনি এক্ষুনি চলে আসবে। হঠাৎ করেই ওদের কথার মধ্যে কি যেন অনেকক্ষণ ধরে ভেবে রুদ্র বলে উঠল, সুভাষণ, তোর সাথে কিছু কথা আছে আমার।
বল না ভাই, কি কথা এখানেই বল, সমস্যা নেই। আসলে বলেছিলাম না যে আমরা তো তোদের বাড়ি ছেড়ে চলে এসেছি, আর তুই তো বলেছিস আজীবন এখানে থেকে এখানেই থাকবি। তাই বলছিলাম কি, তোদের কুমিল্লায় যে 5 বিঘা জমি আছে, তারপর তোদের ওই বাড়িটার কিছু তো ব্যবস্থা করতে হবে। এখন দেখ মা, তুই মামার খুব কাছের ছিলি। মামা মাকে মামা খুব ভালোবাসতো, তাই আমার মনে হয় বাড়িটা মার নামে করে দেওয়া ভালো আমার মতে। তাহলে বাড়িটা সারা জীবন ভালো থাকলো আর মাও খুশি হবেন। হ্যাঁ আরে চুপ কর সুবা, কিসের হ্যাঁ? আমি কি কোনো সম্পত্তি চেয়েছি? আর আমি বুঝতে পারছি না রুদ্র, এটা একান্তই শুভর ব্যাপার। তুই এইটা নিয়ে এখন কেন কথা তুলছিস? একদম ঠিক বলেছেন মা। আমার মনে হয় মিস্টার রুদ্র শুভার বাবার সম্পত্তি নিয়ে একটু বেশি ভাবছে। তবে সম্পত্তির কথা যখন উঠেছে, আমি কিছু বলতে চাই। হ্যাঁ অবশ্যই বাবা, বলো না। আসলে আঙ্কেল বেঁচে থাকতে অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে কিছু একটা করতে চেয়েছিলেন। রোজ শুক্রবারে উনি অনাথ আশ্রমে যেতেন আর বাচ্চাদেরকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে যেতেন। খাওয়া দাওয়া শেষে সুযোগ বুঝে শুভা অ্যালবামটা নিয়ে মিসেস রাহেলার রুমে যায়। যখন তুর্য ওর রুমে তিলকের সাথে খেলছিল, মিসেস রাহেলার রুমে গিয়ে শুভা দরজাটা আটকে দেয়। কিরে মা, কিছু বলবি? এভাবে দরজা আটকে দিলি যে? বড় মা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা মা, বল। শুভা দ্রুত গিয়ে মিসেস রাহেলার পাশে গিয়ে বসে, তারপর অ্যালবামটা বের করে মিসেস রাহেলার কাছে দেয়। এইটা কি মামুনি? এটা একটা ফটো অ্যালবাম, আর এই ফটো অ্যালবামের মানুষগুলো কে সেটা তুমি বলবে। ও এই কথা, আচ্ছা বের কর দেখি। শুভা ব্যস্ত হয়ে অ্যালবামটার যে প্রথম পাতা বের করলো, অমনি যেন মিসেস রাহেলার মুখের হাসি মিলিয়ে গেল আর মুখে ভর করলো একরাশ বিষাদ। বেশ ভীত হয়ে মিসেস রাহেলা বলল, এই ছবি তুই কোথায় পেলি? তার মানে তুমি এই ছবিগুলোর সাথে বেশ ভালোভাবে পরিচিত? তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু পুরনো ছবি সামনে এলে সবাই খুশি হয়, তোমার মুখ কেন এমন বিষাদ হয়ে গেল? তবে এই ছবির পেছনে কোনো কালো অতীত আছে? কেন তুমি এমন চুপসে গেলে, বলো না। এমন কিছুই না, চিনি না আমি এই ছেলেকে। তুই এখন যা শুভা, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো আর শুনবো না বড় মা। তোমাকে আমাকে সত্যিটা বলতেই হবে। এর সাথে আমার জীবন জড়িয়ে আছে, আমার ভালোবাসার কোথাও না কোথাও এর সাথে সম্পর্ক। তাই আমার মনের দ্বিধা মেটাতে আমার যে প্রশ্নগুলো জানা খুব প্রয়োজন। তুমি বলছিলে চেনো না এই ছেলেকে, তাহলে এইখানে তুমি এই ছেলেটার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছো কেন, বলো? 3 নাম্বার পেজ উল্টিয়ে জিজ্ঞাসা করলো শুভা। শুভা, তুই এসব কি বলছিস? ভালোবাসার সম্পর্ক মানে এই ছবিগুলোর সাথে তোর ভালোবাসার সম্পর্ক আমি কিছুই বুঝছি না। হ্যাঁ, এই ছবিটার মানুষগুলো সম্পর্কে আমার জানতেই হবে। এই ছবিগুলো আমি তুর্যর ঘরে পেয়েছি, আর আমার মন বলছে এই ছবিগুলোর সাথে ওনার কোনো না কোনোভাবে সম্পর্ক আছে। এই জন্যই তো এগুলো আমাকে জানতেই হবে। আর তোমাকে আমার দিব্যি পরমা, মরে যাওয়ার পর থেকে, যখন থেকে বুঝতে শিখেছি, তোমাকে মা হিসেবে মেনেছি। আজ পর্যন্ত তোমার এই মেয়ে মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চায়নি। আজ চাচ্ছি, প্লিজ আমাকে জানতে দাও। বেশ, আমি তোকে সবটা বলবো। রুদ্র যেমন আমার ছেলে, তুইও আমার মেয়ে। ভাবি মরে যাবার কখনো তোকে মেয়ে ছাড়া অন্য চোখে দেখিনি। তাই আজ প্রথম আমার কাছে তোর চাওয়া এই অনুরোধ আমি ফেলবো না। আমার ছেলেটার ক্ষতি হলেও না, কারণ আমার ছেলের জন্য যদি তোর জীবনে কোনো রকমের ক্ষতি হয় সেটা আমি মানতে পারবো না। সত্যি যদি এই অ্যালবামটা তুর্যর কাছে পাওয়া যায়, তাহলে আমারও জানতে হবে কেউ। ও যদি কি বলো? কিছু না, কই দেখি অ্যালবামটা। এই বলেই মিসেস রাহেলা অ্যালবাম নিয়ে আস্তে আস্তে পাতা উল্টাতে লাগলো। প্রথম পাতার ছবিটায় হাত বুলিয়ে বলল, এই ছবিটা আজ থেকে 23 বছর আগেকার। তখন তুই এখনো ভূমিষ্ঠ হোসনি। সেই সময়টা ছিল বড় আনন্দ ঘন। আমরা একদম জয়েন্ট ফ্যামিলির মতো থাকতাম। এই যে তোর বাবা যাকে জড়িয়ে ধরে আছে, এইটা হলো তোর বাবার খুব কাছের বন্ধু। সেই সময়টা যে কেউ তোর বাবা আর তুহিন ভাইকে দেখলে তারা যে রক্তের সম্পর্কের কেউ না, এটাই বিশ্বাস করতো না। তোর বাবা যাকে জড়িয়ে ধরে আছে, এই পিচ্চে ফুটফুটে ছেলেটা হলো তুরাগ। এই নামটা শুনেই চমকে গেল শুভা। কি বলে তুমি? তুরাগ? হ্যাঁ তুরাগ, আমাদের খুব আদরের ছিল।
তোর এই তুহিন আঙ্কেলের এই ছেলে হলো তুরাগ।